নতুন সপ্তাহ টেক দুনিয়ার নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আবার একটা নতুন টেক নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের টেক নিউজে শুধু ফোনের খবর নেই, আজকে অ্যাপেলের আপডেট আছে, এআই ব্রেক থ্রুজ এর ব্যাপারে খবর আছে, স্পেস নিউজ রয়েছে। মানে শুনলে মনে হবে যে এগুলো সায়েন্সের নিউজ না, কোনো সাইফাই মুভির ক্লিপ দেখছেন। তাই ভিডিওটা শেষ অবধি দেখবেন, ইন্টারেস্টিং লাগবে। তাই শেষে গিয়ে না হয় একটা লাইক বাটনটা প্রেস করে দেবেন আমাদের উৎসাহ দেওয়ার জন্য। তাহলে দেরি করে লাগবে, চলুন প্রথম খবরের দিকে আমরা এগিয়ে যাই। প্রথমেই বলবো মোটোরোলার ইউজাররা সাবধান। মোটোরোলার ফোনে আপডেট করতে গিয়ে সমস্যা হচ্ছে, বিশেষ করে মোটোরোলা এজ 50 ফিউশন এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 15 থেকে অ্যান্ড্রয়েড 16 যখন আপডেট করা হচ্ছে তখন ফোন অনেক সময় ব্রিক হয়ে যাচ্ছে, মাদারবোর্ড ডেড হয়ে যাচ্ছে, কারুর ব্যাটারি খুব দ্রুত ড্রেন হচ্ছে, এবং এগুলো যাদের কারুর হচ্ছে না তাদেরও অনেকে নাকি চার্জিং ইস্যুজ আসছে। তাই এক্ষুনি অ্যান্ড্রয়েড 15 থেকে 16 আপডেট করবেন না। এবং মোটোরোলার ফোনে আরেকটা সমস্যা হচ্ছে আফটার সেল সার্ভিস সেন্টার অতটাও ভালো নয়। আমরা বহুদিন মোটোরোলার কাছে এই ফিডব্যাক দিয়েছি, বলেছি এই ব্যাপারটা ইমপ্রুভ করতে, কিন্তু এখনও আমার মনে হয় না ততটাও ইমপ্রুভমেন্ট হয়েছে। যদি হয়ে থাকে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন মোটোরোলার সার্ভিস সেন্টারে গিয়ে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। মোটোরোলার পর এবার বলবো ওয়ানপ্লাসের খবর। ওয়ানপ্লাস আমাদের চমকে দিতে আসছে। ওয়ানপ্লাস 16 সিরিজে আমাদের জন্য বিশাল বড়সড় সারপ্রাইজ অপেক্ষা করছে। দেখুন, এতদিন আমরা কি দেখেছি? ফোনের মেগাপিক্সেলের রেস, কার ফোনে কত মেগাপিক্সেল আছে, 200 মেগাপিক্সেলে গিয়ে আপাতত একটু থিতু হয়েছে ব্যাপারটা। কিন্তু তারপর আমরা দেখলাম ব্যাটারির দৌড়, ব্যাটারিতে কার কত বড় ব্যাটারির নাম্বার আসছে, অর্থাৎ 4000 এমএইচ, 5000 এমএইচ, 7000 এমএইচ, 10000 এমএইচ, তারপর এবার নাকি 20000 এমএইচ ব্যাটারিও আসতে পারে। তবে সেই নিয়ে আজকের খবর নয়, এটা আমাদের একটা শর্টস ভিডিও আসবে, সেটা দেখার জন্য আমাদের অবশ্যই ফলো করে রাখবেন। ব্যাটারির পর এবার এসেছে মোবাইলের ডিসপ্লেতে রিফ্রেশ রেটের দৌড়। রিফ্রেশ রেট আমরা দেখেছিলাম 120 হার্টজ, তারপর দেখলাম 144, 165, 185। এবার ওয়ানপ্লাস 16-এ আমরা নাকি 240 হার্টজের রিফ্রেশ রেট দেখবো। এবং হ্যাঁ, অবভিয়াসলি তার সাথে থাকবে আলট্রা থিন বেজেল। ওয়ানপ্লাস আবার কামব্যাক করার চেষ্টা করছে এবং নতুন কিছু এরকম চমকপ্রদ নিয়ে আসছে। কিন্তু আমার খুব ডাউট আছে, ওইটুকু ছোট্ট ডিসপ্লে, তার মধ্যে 120 হার্টজ আর 60 হার্টজের তফাৎই অনেকে বুঝতে পারে না, সেখানে 240 হার্টজ সেটাকে আদৌ ফিল করতে পারবেন কেউ? আপনার কি মনে হয়? এই ব্যাপারে কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। এদিকে ওয়ানপ্লাস সাথে যে মিড বাজেটের ফোন নিয়ে আসে, ওয়ানপ্লাস নর্ড 5, সেই ফোনগুলোতে এবার নাকি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর থাকবে, ফ্ল্যাগশিপ 8 সিরিজের প্রসেসর। কোনো লিক বলছে সেই প্রসেসর নাকি কোয়ালকমের 8 Gen 4ও হতে পারে। তার সাথে থাকবে 9000 এমএইচ ব্যাটারি। একটা ক্রেজি ব্যাপার আর কি। মিড বাজেটের ফোন, দাম কত হবে? পরের খবর, এই দাম কত হবে নেই, ফোনের দাম বাড়ছে। আমরা জানি সবাই ফোনের দাম বাড়ছে, নতুন যা কিছু ফোন লঞ্চ হচ্ছে, এই রিসেন্টলি রিয়েলমি এটা P4 লাইট এই ফোনটা যে লঞ্চ করলো, ফোনে যা স্পেসিফিকেশনস পাচ্ছি আমরা, এন্ট্রি লেভেলের ফোন, অথচ এইসব ফোনে আমরা যা পেতাম তার তুলনায় অনেক কম পাচ্ছি এখন। কিন্তু পুরনো ফোন, অনেকে বলছেন তো এই সময় পুরনো ফোন কেনা উচিত। তো পুরনো ফোনগুলোর ক্ষেত্রে যেগুলো আগে রিলিজ হয়ে গেছে 2026-এরও আগে, তাদেরও দাম বাড়ছে। কে করবে প্রথম এটা? এইটি একটু চিন্তাভাবনা, একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল। তো এবার ওপো আর ভিভো তারা প্রথম জানিয়ে দিয়েছে যে তাদের পুরনো ফোনগুলোর দাম বাড়ছে, সেটা 8 থেকে 10% বাড়ছে, এক্ষুনি বাড়ছে। এছাড়াও আপনারা যেহেতু আনন্দবাজারের টেক নিউজ দেখছেন, তাই আপনাদের আরও একটু ডিটেলসে জানাই। এই যে ফোনের বিভিন্ন কম্পোনেন্ট কিনে এনে কোম্পানিগুলো নতুন ফোন বানায়, এই কম্পোনেন্টগুলো প্রতি কোয়ার্টারে তার দাম রিভাইজ করে। অর্থাৎ একটা কোম্পানি আজকে যদি ডিসপ্লে কিনে এনে থাকে 10 টাকায়, তো মার্চ মাস অবধি, জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসের মধ্যে সে সব ডিসপ্লেই ওই 10 টাকা দিয়েই কিনবে। কিন্তু মার্চের পর আবার নতুন করে প্রাইস রিভাইজ হবে, এবং তখন যেভাবে দাম বাড়ছে দেখা যাচ্ছে ওই 10 টাকার ডিসপ্লে এই মার্চের পর এপ্রিল মাসে গিয়ে হয়তো 15 টাকা দাঁড়াবে কোম্পানির পারচেজ কস্ট। তো সেক্ষেত্রে এপ্রিল মাসের পর থেকে ফোনের দাম আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এবং এই দাম বাড়ার গল্পটা কোথায় গিয়ে শেষ হবে? কারণ আমরা তো অনেকেই ভাবছি যে এখন দাম বাড়ছে, আমরা এখন কিনবো না কিছু, 2026 সাল শেষ হোক, 27-এর দিকে একটু কমবে, আরে 27 শেষ হোক, 28-এর দিকে কমবে, তখন কিনবো। বিশেষজ্ঞরাও বলছিলেন এই যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, এটা মোটামুটি ঠিক হয়ে যেতে পারে 2028 সাল নাগাদ। তো এখন বিশেষজ্ঞরা নতুন করে ভাবছেন, তারা বলছেন যে এটা ঠিক হতে, এই যে দাম বাড়ার গল্পটা ঠিক হতে, বিভিন্ন চিপ, বিভিন্ন স্টোরেজ ডিভাইস শর্টেজ হওয়ার ব্যাপারটা ঠিক হতে, মার্কেট স্টেবল হতে 2030 সাল অবধি আমাদের অপেক্ষা করতে হবে। তাই যদি কারোর এখনও কিছু কেনার থাকে, আমি বলবো মার্চ শেষ হওয়ার আগে কিনে ফেলুন। এদিকে অ্যাপেল লঞ্চ করে ফেলেছে তাদের আইপড ম্যাক্স 2, গল্পটা ওই 50,000 টাকার উপরেই। এখানে H2 চিপ আছে, বেটার অডিও শোনা যাবে, এছাড়া লাইভ ট্রান্সলেশনও হবে। কিন্তু এর বাইরেও অ্যাপেলের তরফ থেকে iOS 27 সেটার যে আপডেট আসবে সেই ব্যাপারে কিছু লিক এসেছে। এখন আমরা iOS 26 লেটেস্ট ইউজ করছি, iOS 27 আসলে আমরা খুব কি নতুন কিছু পাবো? লিক্স যা এসছে তাতে মনে হচ্ছে নতুন কিছু থাকবে না, ওই গ্লাস ডিজাইন সেটাই আর একটু রিফাইন্ড হবে, এক্সপিরিয়েন্স আরেকটু স্মুথ হবে।
কিন্তু নতুন যেটা এক্সাইটিং জিনিস হতে পারে সেটা হচ্ছে আইফোন আলট্রা। জিনিসটা ট্যাবলেটের মতো হবে, ফোল্ডিং ফোন, ওই আইফোন আর আইপ্যাড দুটোর মিক্স করে একটা হাইব্রিড এক্সপিরিয়েন্স আমাদের দিতে পারে অ্যাপেল আগামী দিনে, সম্ভবত 2026 সালে। তবে যেরকম জিনিসের দাম বাড়ছে, এটা 2027 সালে না চলে যায় প্রজেক্ট। আজকে যে খবরটা আমার মাথা ঘুরিয়ে দিয়েছে একেবারে, এনভিডিয়া কোম্পানি। তাদেরকে চেনেন? যারা চেনেন না তাদের জন্য বলে রাখি যে এনভিডিয়া কোম্পানির অনেকে নাম শুনে থাকবেন যে গ্রাফিক্স কার্ড বানাতো। এখন এনভিডিয়া কোম্পানি সব থেকে বেশি ফেমাস তাদের এআই চিপের জন্য। তারা বিভিন্ন চিপ তৈরি করে, সেগুলো দিয়ে এআই এর ডেটা সেন্টারে কাজকর্ম হয়। আর এই যবে থেকে এআই এর ডেটা সেন্টারে এনভিডিয়া চিপের চাহিদা বেড়েছে, এনভিডিয়া কোম্পানির ভ্যালুয়েশন বেড়েছে, এনভিডিয়া কোম্পানি বিশাল বড় কোম্পানি হয়ে গেছে, বড় লোক হয়ে গেছে। তো সেই এনভিডিয়া কোম্পানি এবার ঠিক করেছে তারা স্পেসে ডেটা সেন্টার বানাবে। ইলন মাস্ক এইসব করবেন অনেকদিন ধরেই বলছিলেন। আমাদের মনে হচ্ছিল ইলন মাস্ক তো এসব বলেন, কিন্তু আলটিমেটলি এগুলো হতে হতে অনেক বেশি সময় লেগে যায়। এনভিডিয়ার বক্তব্য যে স্পেসে গেলে তারা সোলার পাওয়ার ইউজ করতে পারবে, ন্যাচারাল কুলিং প্রসেস হবে, তাই ডেটা সেন্টারকে ঠান্ডা রাখার সমস্যা হবে না। এবং হ্যাঁ, ডেটা সেন্টারকে ঠান্ডা রাখার জন্য যে প্রচুর জল প্রয়োজন হয়, সেই জলও স্পেসে দরকার পড়বে না। এবার আরো মাইন্ড ব্লোয়িং নিউজ। ইউনিভার্সিটি অফ রচেস্টার সায়েন্স বলছে যে বো হেড হুইল তারা নাকি 200 বছর পর্যন্ত বাঁচে। তবে এটা অজানা খবর নয়। অজানা খবর এটাই যে এই বাঁচার কারণ হচ্ছে CIRBP প্রোটিন। এবং এই প্রোটিন যদি আমরা মানুষের উপর ব্যবহার করি, তাহলে মানুষ ক্যান্সারকে জয় করতে পারে। সব থেকে বড় কথা এটাই যে মানুষের এজিং স্লো হয়ে যেতে পারে। অর্থাৎ আজকে যদি মানুষের অ্যাভারেজ বয়স 70 বছর হয়, বা একজন মানুষ যদি 100 বছর বাঁচেন, আগামী দিনে আমরা দেখব যে এই প্রোটিন ব্যবহার করে মানুষ 200 বছর বাঁচছে, 300 বছর বাঁচছে, হয়তো 500 বছর বাঁচবে। অর্থাৎ ফিউচারে হিউম্যান লাইফ এক্সটেন্ড করা পসিবল হতে পারে, এরকম একটা গবেষণা শুরু হয়েছে। বহু গবেষণা হচ্ছে এই নিয়ে গোটা পৃথিবী জুড়ে, তবে এটা একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে। এবার একটা মজার খবর শুনুন। ইউনিট্রিক্স কোম্পানির একটা রোবট এক ভদ্রমহিলার ফোনে পাশ থেকে উঁকি মারছিল। হ্যাঁ, এটুকু নিশ্চিত বলা যায় যে ভদ্রমহিলা স্যামসাং এর গ্যালাক্সি S26 আলট্রা, মানে প্রাইভেসি ডিসপ্লে বা প্রাইভেসি প্রোটেকশন যুক্ত ডিসপ্লেওয়ালা ফোন ব্যবহার করছিলেন না। তো পাশ থেকে রোবট উঁকি মেরে তার ফোনে কি দেখার চেষ্টা করছিল বা কেনই দেখছিল, মানুষের মতো এরকম আচরণ রোবট কেন করছিল, সেটা আমরা যদিও এখনো জানি না। বৈজ্ঞানিকরা এই নিয়ে গবেষণা করছেন। কিন্তু ভদ্রমহিলার এটা খুবই অকওয়ার্ড লেগেছে। সেই বয়স্ক ভদ্রমহিলা ভয় পেয়ে শেষে পুলিশকে ফোন করেন, এবং পুলিশ এসে সেই রোবটকে নিয়ে তার কোম্পানিকে জমা করে, এবং সেখানে এখন সেই রোবটটার কাটাছেঁড়া চলছে, রিসার্চ চলছে যে এরকম অদ্ভুত বিহেভ কেন করলো একটা রোবট। আজকে শেষ খবরে বলি যে স্যামসাং এর এই ফোনটা, এই যে হ্যাঁ, স্যামসাং এর ট্রাইফোল্ড ফোন, এই ট্রাইফোল্ড ফোন স্যামসাং আর বার করবে না। স্যামসাং ডিসিশন নিয়ে নিয়েছে যে এই ফোনটার এটাই শেষ জেনারেশন, অন্তত আপাতত। এছাড়া স্যামসাংয়ের এই ফোল্ডিং ফোনটা নিয়ে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে, ডিসপ্লেতে ইস্যু আসছে, এবং তার জন্য স্যামসাং সাউথ কোরিয়াতেও এই ফোন বিক্রি করা আপাতত বন্ধ করে দিয়েছে। এমনিতেই স্যামসাং এই ফোনটার দাম রেখেছে $3000। আমাদের এই ফোনটা আনতে, ইন্ডিয়াতে ব্যবস্থা করতে মোটামুটি 5 লাখ টাকার আশেপাশে খরচা হয়েছে। সেখানে এই ফোনটা একটা রেয়ার স্পিসিস বা রেয়ার ফোন হিসাবে আমাদের কালেকশনে রয়ে যাবে, এরকম সম্ভাবনা তৈরি হচ্ছে। কারণ স্যামসাং বলছে ট্রাইফোল্ড ফোন তারা আর আনবে না, এবং এটা অতটাও সাকসেসফুল প্রজেক্ট নয়। এখানে তারা অতটাও প্রফিট করছে না, উল্টে তারা নাকি লস করছে। যেখানে দেখুন হুয়াওয়ে কিন্তু ট্রাইফোল্ড ফোন এনেছে এবং সাকসেসফুলি তারা তার সেকেন্ড জেনারেশনও বার করেছে। এদিকে স্যামসাং কিন্তু তাদের ফোল্ডিং ফোন, যে ফোনটা দুটো ভাজে ভাজ হয়, সেই ফোন থেকে এখন প্রফিট করছে। মানুষ এখন সেটা অ্যাডাপ্ট করছে। প্রথম দিকে ওই অ্যাডাপ্টেশনের যে ব্যারিয়ারটা, ইনিশিয়াল ব্যারিয়ারটা, সেটা কিন্তু ব্রেক হয়ে গেছে। এবার ট্রাইফোল্ড ফোন স্যামসাং যদি কন্টিনিউ করতো, তাহলে কি সত্যিই মানুষ ক্রমশ ওটা অ্যাডাপ্ট করতো? কি মনে হয় আপনার? এই ভাবনার সাথে, এই চিন্তার সাথে, এই প্রশ্ন ছুড়ে দেওয়ার সাথে সাথে আজকের ভিডিও এখানেই শেষ করব। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।